সংসদে অর্থ বিল পাস, 4 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিকর অব্যাহতি, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা, বললেন প্রধানমন্ত্রী। ঢাকায় গণশৌচাগারের বেহাল দশা, চরম স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। নাটকীয় জয়ে স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল শিবিরে। এমন জয়ে ফুটবলারদের কৃতিত্ব দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন ওয়ার্ম আপ করেও নেইমারকে না খেলানোর কারণ। আর ইটালিয়ান ট্যাকটিশিয়ানের প্রশংসায় পঞ্চমুখ জয়ের নায়ক মার্তিনেল্লি। একেই বুঝি বলে ঘাম ছুটানো জয়। চাপের মুখে ফিরে আসা আর তারপর শেষ মুহূর্তে নাটকীয়তা। হিউস্টনে রীতিমতো থ্রিলার জিতে বিশ্বকাপে টিকে রইল ব্রাজিল। এ জয়কে মূলত সাইড বেঞ্চের শক্তি হিসেবেই দেখছেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। কৃতিত্বের পুরোটাই দিলেন শিষ্যদের। হারলেও ইতালিয়ানের কুর্নিশ পাচ্ছে জাপান। Encontramos dificultà para forza do rival che মাঠে ও বেঞ্চে আমাদের অনেক বিকল্প আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটবলাররা দারুণ পারফর্ম করছে। এমন পারফরমেন্স মূল্যায়ন করা উচিত। এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। জাপান মোটেও সহজ প্রতিপক্ষ নয়। però l'equipe stava no campo. জিতলেও অবশ্য নেইমারকে নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। একাদশে তো বটেই, পুরো ম্যাচেই খেলেননি সেলেসাও নাম্বার 10। অথচ দ্বিতীয়ার্ধে সাইডলাইনে ওয়ার্ম আপও করেছেন, যার ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিল বস। Dice isto, falei con Neymar. আমরা ভেবেছিলাম ম্যাচ অতিরিক্ত সময় গেলে নেইমারকে নামাবো। এ নিয়ে আমি ওর সঙ্গে কথাও বলেছিলাম। 60 বা 65 মিনিটের দিকে ওকে নামানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সমতায় ফিরলাম। এরপর দলের ছন্দ ও কৌশল পাল্টাতে চাইনি, কারণ ম্যাচ তখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। Stava tutto claro con ele. ম্যাচে আনচেলত্তির মাস্টার স্ট্রোক 2 পরিবর্তন। এন্দ্রিক ঘুরিয়ে দিয়েছেন খেলার মোড়, আর ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিনেল্লি, যার কৃতিত্ব গুরুকেই দিয়েছেন এই আর্সেনাল স্ট্রাইকার। আনচেলত্তির মতো কোচের অধীনে খেলতে পারা সৌভাগ্যের। বিরতিতে তিনি আমাদের শান্ত রাখেন, কৌশল বদলান, আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত জয় এনে দেয়। হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে ব্রাজিলকে দিতে হবে এমন আরও কিছু কঠিন পরীক্ষা। জহির সাগর, চ্যানেল 24। নকআউট পর্বে জাপানের সাথে রুদ্ধশ্বাস জয়ে বাঁধভাঙা উল্লাস ব্রাজিল সমর্থকদের। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেফারির শেষ বাঁশি বাজতেই মধ্যরাতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সেলেসাও ফ্যানরা। যদিও প্রিয় খেলোয়াড় নেইমার না খেলায় আফসোস ছিল ব্রাজিল ভক্তদের। একেবারে শেষ সময়ে গোল আর ব্রাজিল সমর্থকদের এমন বাঁধভাঙা উল্লাস। বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হলেও গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেন হয়ে ওঠে টেক্সাসের হিউস্টন স্টেডিয়াম। সন্ধ্যা থেকেই টিএসসি আর মহসিন হলের মাঠ কানায় কানায় পূর্ণ। ব্রাজিল সমর্থকদের খ্যাপাতে আর্জেন্টিনার সমর্থকরাও এদিন জাপানের জন্য পূর্ণ সমর্থনে মগ্ন। ম্যাচ শুরুর আগেই দুই দলের সমর্থকদের মধ্যে চলে কথার লড়াই। Congratulations to Bangladesh to support Brazil. পুরো খেলায় ছিল টান টান উত্তেজনা। 29 মিনিটে জাপানের দেয়া গোল অবাক করে দেয় ব্রাজিল সমর্থকদের। তবুও আশা ছাড়তে নারাজ ছিলেন তারা। অনেকদিন পর ব্রাজিল তার ছন্দে বেড়েছে এবং হেক্সা পূরণ করে এই ছন্দ সমাপ্তি ঘটবে। আমি আর্জেন্টিনার ফ্যান হওয়া সত্ত্বেও ব্রাজিলের সাপোর্ট করতেই আসছি। এই যে মনে হচ্ছিল যে হেরে যাব, এরকম কিছু মনে হচ্ছিল, কারণ জাপান তো অনেক ভালো টিম, ওরা অনেক ভালো খেলছিল। ম্যাচ শেষে নেইমারকে ছাড়াই ব্রাজিলের এমন জয়ে একেবারে উন্মাতাল সেলেসাও ফ্যানরা। কেননা এই জয়ের জন্য যে তাদের অপেক্ষা করতে হয়েছে পুরো 90 মিনিট। দারুণ অ্যাটাক করেছিল, গোল আরো দুইটা হয়তো, বাট হয় নাই। ভিনিসিয়াস একটা গোল দিবে 1 মিনিট থাকতে, কিন্তু ভিনিসিয়াস দিতে পারে নাই, কিন্তু মার্টিনেলে দিয়ে দিতে একটা। আমরা খুবই আনন্দিত যে আমরা আজকের ম্যাচটা জিতছি ইনশাআল্লাহ। সামনের মিশন হেক্সা। ব্রাজিল জাপান ম্যাচ ঘিরে সমর্থকদের এমন উচ্ছ্বাস, স্লোগান ও প্রাণ চাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আর এই রোমাঞ্চকর জয়ের পর হেক্সা মিশনের স্বপ্ন এই বিশ্বকাপেই পূরণ হবে, এমনটাই প্রত্যাশা দেশের কোটি কোটি ব্রাজিল সমর্থকদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।
অঘটনের শিকার জার্মানি প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বোস্টন স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও প্রথম গোলের দেখা পায় প্যারাগুয়ে। বিরতির ঠিক আগে লাতিন দলটিকে লিড এনে দেয় হুলিও এনসিসো। তবে 54 মিনিটে দারুণ এক হেডারে সমতায় ফেরান কাই হাভার্টজ। গোল কনসিডের পর রক্ষণাত্মক কৌশল নেয় প্যারাগুয়ে। 90 মিনিটের পর অতিরিক্ত সময়েও আর কেউ গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেও 3-3 সমতায় শেষ হয়। সাদার্ন ডেতে বল উড়িয়ে মারেন জার্মান ডিফেন্ডার ইওনাথান টা, তবে মিস করেননি প্যারাগুয়ের হোসে কানালে। তাতেই জার্মানদের বিদায় করে শেষ 16য় জায়গা করে নেয় লাতিন দলটি। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল, যেখানে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া মূল্যস্ফীতির কথা ভেবে 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তি করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট বসানোর প্রস্তাবও। 9,38,000 কোটি টাকার বাজেটের অর্থের যোগানে সরকারের বড় ভরসা রাজস্ব খাত। কিন্তু চলতি অর্থ বছরের রেকর্ড লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি চিন্তায় ফেলে এনবিআরকে। বাড়ানো হয় করজাল, কিন্তু ব্যবসায়ীদের আপত্তি আর নানামুখী সমালোচনার পর খানিকটা রক্ষণশীল হতে হয়েছে সরকারকে। আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি প্রযুক্তি কলেজের জন্য করহার 10% থেকে কমিয়ে করা হয় 5%, শেষ সময়ে বাদ পড়ে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, চলতি বাজেট থেকে মাত্র 25,000 টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.25 লাখ টাকা করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয় বিতর্ক। তাই আরও 25,000 বাড়িয়ে 4 লাখ টাকার নতুন প্রস্তাব পাশ হয় এদিন। ইনভেস্টমেন্টে নিয়ে যাচ্ছে। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির 15% কর প্রস্তাব করা হয় বাজেটে, সেটিও কমিয়ে করা হয় 5%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে দাঁড়ায় 5%। কম্পিউটার আমদানিতে থাকা 5% অগ্রিম আয়কর নামানো হয় 2%। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন 16টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও রাখতে পারেনি সরকার। 6.5%। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের ওপর বর্ধিত করহার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের 5%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন বিজ্ঞাপনের ওপর 15% ভ্যাট কমে হতে পারে 5%। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। ব্যাংক ও আর্থিক খাতের আস্থা ফেরাতে লুটেরাদের ফেরার সুযোগ বন্ধের কথাও জানান অর্থমন্ত্রী। 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্য পণ্যের দাম। সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয় সেটিকে বেগবান করা।
তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে প্রতিদিন কাজ, শিক্ষা কিংবা নানা প্রয়োজনে ঘরের বাইরে বের হন লাখো নারী, কিন্তু নিরাপদ এবং পরিচ্ছন্ন গণশৌচাগারের সংকট তাদের জন্য নিত্যদিনের বাস্তবতা। ভোগান্তি এড়াতে অনেক নারী কম পানি পান করেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, পাবলিক টয়লেট দেখভালের দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জনশুমারি অনুযায়ী রাজধানীতে অন্তত অর্ধকোটি নারীর বসবাস, কিন্তু শহরটা নারীবান্ধব হয়ে ওঠেনি আজও। ফলে অনেক কিছুই মাথায় রেখে চলতে হয় তাদের। বিশেষ করে ঘর থেকে বের হবার আগে কম পানি পান করেন নারীরা, কেননা হাতের কাছে নারীবান্ধব শৌচাগারের সুবিধা না পাওয়ার বিড়ম্বনা এড়িয়ে চলতে চান তারা। আমাদের মাঝে মাঝে তো ওয়াশরুমে যেতে হয়, কিন্তু ঢাকা শহরে এমন কোনো পাবলিক টয়লেট ভালো নাই যেখানে আমরা একটু যেতে পারি। স্যানিটারি ন্যাপকিন, টয়লেট টিস্যু, হ্যান্ড ওয়াশ এগুলিও থাকে না। সবচেয়ে বড় কথা, একদমই অপরিচ্ছন্ন। আমরা বাসা থেকে যখন বের হই সেই ক্ষেত্রে আমরা পানিটা একটু কম খাওয়ার চেষ্টা করি, যাতে পাবলিক টয়লেটগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু এড়াতে পারি। ওয়াটার এইড বাংলাদেশের 2025 সালের এক গবেষণা বলছে, শহরাঞ্চলে বাড়ির বাইরে থাকলে পানি পান কমিয়ে দেন 69% নারী, আর পুরোপুরি পান করেন না শতকরা 15 জন, যার বড় কারণ গণশৌচাগারে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত গোপনীয়তার অভাব। বিশেষজ্ঞরা বলছেন, অল্প পানি পানের অভ্যাস থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন নারীরা, যা থেকে কিডনি সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই নারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পাবলিক টয়লেটগুলোকে আরও নারীবান্ধব করার পরামর্শ তাদের। যদি কেউ বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, এটা কিন্তু একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। এটা থেকে কিন্তু এমনকি ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি, আমরা ডে টু ডে প্র্যাকটিসে পাচ্ছি। এত বেশি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের হার বেড়ে যাচ্ছে বাংলাদেশে। এটার ভিতরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ কিন্তু হলো এই যে ইউটিআই, মানে প্রস্রাবে ইনফেকশন। রেগুলার প্রতিদিন অপারেট করা, মেনটেন মিনিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, সেটা হলো নিরাপত্তার বিষয়টা। অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে একটু বিকেল হলে কিংবা সন্ধ্যার পরে যথেষ্ট আলো থাকে না, হ্যাঁ, নারীরা সেখানে যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করে না। বর্তমানে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে গণশৌচাগার আছে 191টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া সরেজমিন ঘুরে দেখা যায় অনেকগুলোরই বেহাল অবস্থা। আমাদের কাছে যদি এই ধরনের কোনো স্পেসিফিক কোনো ব্যাপারে কোনো কমপ্লেন আসে, তাহলে স্পেসিফিক সেটার ব্যাপারে আমরা তখনই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। নারী স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঢাকায় কয়েকটি আধুনিক টয়লেট পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে নিশ্চিত করা হয়েছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 124 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 18 জনের, আর আক্রান্ত হয়েছে 5924 জন। এদিকে একই সময় হাম উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1145 জন। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন 93 জন। এ সময় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা 623 জন। হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপে জনমনে বাড়ছে উদ্বেগ।
কাতারের সড়ক দুর্ঘটনায় নির্গত 5 বাংলাদেশি মরদেহ দেশে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পরিবহনকারী বিমানটি পৌঁছায় এবং এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন। মূর্ছনা, দেখুন যে লাশবাহী বিমানের যে অবতরণ করেছে কিছুক্ষণ আগে এখানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এবং আমার পেছনে 5টি নিশ্চয়ই অ্যাম্বুলেন্স দেখছেন, আসলে যেগুলো লাশ বহনকারী গাড়ি হিসেবে সিলেটের কানাইঘাটে পৌঁছাবে। আসলে যেসব রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য কাজ করেন তারা তাদের নিতর দেহটি সিলেটের কানাইঘাটে যাবে এবং এখানে সারিবদ্ধভাবে 5টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে তা শেষ করে এই লাশবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে সেখানে হয়তো লাশগুলো তোলা হবে এবং লাশ গ্রহণের জন্য আমরা দেখেছি সকাল থেকেই যারা কানাইঘাটের মৃতদের আত্মীয় স্বজনরা আসছেন এবং তারা বারবার কান্না ভেঙে পড়ছেন। তারা বলছেন আসলে উন্নত জীবনের আশায় কিন্তু তারা কাতার পাড়ি জমিয়েছিলেন। আপনি জানেন যে গত 21 জুন কাতারে সড়ক দুর্ঘটনায় 6 জন মারা যান, এর মধ্যে 5 জনই সিলেটের কানাইঘাটের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এবং একজন ভারতীয় নাগরিক বলে আমরা জেনেছি। তবে এখানে সবকিছু আসলে সরকার আমাদেরকে জানানো হয়েছে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে কিন্তু তাদের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে এবং প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণে তারা এই লাশগুলো নিয়ে আসছেন এবং তাদেরকে কিছুক্ষণ পর এখানে একটি চেক প্রদান করা হবে মৃতদেহের পরিবারের কাছে এবং যে অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের যে খরচ তাও সরকার বহন করবে বলে আমাদেরকে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের আমাদেরকে জানিয়েছেন এবং 5 জনের যে মরদেহ কানাইঘাটে পৌঁছানোর পর দুপুর 2টার দিকে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একযোগে 5 জনের জানাজায় স্থানীয় একটি মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন যারা কানাইঘাট থেকে আসছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারপর হয়তো পারিবারিক যে কবরস্থান রয়েছে নিজ নিজ তাদের এই কবরস্থানে তাদেরকে দাফন করা হবে এবং একই সাথে জানিয়ে রাখি যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 3 জন বিবাহিত এবং 2 জন অবিবাহিত বলে আমরা জানতে পেরেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন 35,000 টাকা দেওয়া হবে, পরবর্তীতে আরো 3 লাখ টাকা তাদেরকে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। মূর্ছনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে যুক্ত। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের তিস্তার পানি বেড়ে ডুবেছে অন্তত 10 গ্রাম। বন্ধ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জে নতুন করে ভাঙছে যমুনার পাড়। কুড়িগ্রামে ফুসছে দুধকুমার নদ, একই সাথে বাড়ছে ধরলা ব্রহ্মপুত্রের পানি। বাঁধ উপচে প্লাবিত নিচু এলাকা, নষ্ট হচ্ছে বীজতলা। স্থানীয়দের অভিযোগ বাঁধের পাশের বালু তুলে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এই বালুগুলো সব বিক্রি করছে করিয়ে এখন নাই পানিতে, পানি এখনো হয় নাই ঠিক মতো, তাতে পানি উচলি দৌড় মারছে। এই শাকিল যা বালুগুলো বিক্রি করছে, যদি বালু বিক্রি না ছড়াইতো তাহলে এখানে পানি হতো না। ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের বাড়ছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম। পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। পানির জন্য কোনো বেড়াতে পারিনি, খাইতে পারিনি, গরু ছাগল ধরে সমস্যা হয়ে আছে। তিস্তা নদী যদি ঘুরতো আমার নদী এলাকার মানুষ শোকে বসবাস করে থাকতো। বন্যার পানিতে তলিয়েছে গাইবান্ধা ও নীলফামারীর নিচু এলাকা। ঘরের ভেতরে পানি উঠায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। তীব্র সংকটের মুখে বিশুদ্ধ পানি ও খাবার। আমার বিদ্যালয়টি আজকে বন্যায় প্লাবিত হয়েছে। মাস 6 আমরা চলাচল অথবা বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে উত্তরাঞ্চলের এসব নদ নদীর পানি আরো বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ভাঙন রোধের কাজ চলছে। আমরা যখনই দেখতেছি কোনো জায়গায় কোনো ধরনের ভাঙনের উপক্রম ভেঙে ভেঙে যাবে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন বাড়ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পার। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
সানজিদা শান্তা, চ্যানেল 24। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশ গড়তে জুলাই জাগরণ নামে সারা দেশে সভা সমাবেশ এবং প্রদর্শনী করবে দলটি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হবে উপজেলা পর্যায়ে জুলাই পদযাত্রা। এ সময় বর্তমান সরকার গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি। চলমান উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কথা থাকলেও তা নাকচ করে দিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। জানান, এই সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের কর্মকর্তাদের সাথে কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই। তেহরানের সংবাদ মাধ্যম জানায়, সমঝোতা চুক্তি লঙ্ঘন করায় ওয়াশিংটনের সাথে আপাতত কোনো আলোচনা হবে না। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর আওতায় কারিগরি আলোচনার প্রথম পর্বটি তখন অনুষ্ঠিত হবে যখন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হবে।